স্বাগত জানাচ্ছি বিরোধী সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছেন মাহমুদা মৌমিতা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানাবো প্রধান শিরোনাম। এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস ৮৩.০৪%, জিপিএ 5 কমলেও বেড়েছে পাশের হার। ছেলেরা কেন পিছিয়ে খুঁজে দেখার তাগিদ প্রধানমন্ত্রী, বললেন শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি সরকারের লক্ষ্য। এখনো হজের ভিসা পাননি নিবন্ধন করা ১১,০০০ যাত্রী, ই ভিসা চালু থাকায় যাওয়ার সুযোগ দেখছে হাব। গাজীপুরে তাজউদ্দিন মেডিকেলে লিফটে আটকা পড়ে রোগীর মৃত্যুর অভিযোগ, বিদ্যুৎ চলে যাওয়ায় দুর্ঘটনা। যানজট কমাতে রাজধানীর মহাখালী থেকে কাকলী পর্যন্ত দূরপাল্লার বাসে যাত্রী তোলা বন্ধ, না মানলে কড়া ব্যবস্থা। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। এবারে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৮৩.০৪%। জিপিএ ৫ পেয়েছে ১,৮২,১২৯ শিক্ষার্থী। গত বছরের চেয়ে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা কমলেও পাশের হার বেড়েছে ২.৬৫%। এই ফলাফলকে ভালো বলছেন শিক্ষা গবেষকরা। তবে যেসব শিক্ষার্থী ফেল করেছে সেখানে কি ত্রুটি রয়েছে তা চিহ্নিত করার তাগিদ তাদের। বেলা ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অনলাইনেও প্রকাশিত হয় এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এছাড়া মোবাইল ফোনে SMS এর মাধ্যমেও ফলাফল জানতে পারছেন শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে শিক্ষার্থীদের এই বাঁধ ভাঙা উল্লাস। কষ্ট করেছি, তার ফল হিসেবে ভালো একটা রেজাল্ট এসেছে, সেজন্য অনেক খুশি আলহামদুলিল্লাহ। ফ্যামিলি সবাই অনেক খুশি, তো ওরাও স্যাটিসফাইড আমার রেজাল্ট নিয়ে, আমি নিজেও অনেক স্যাটিসফাইড রেজাল্ট নিয়ে। সারা দেশে এসএসসি পরীক্ষায় এবার পাশ করেছে ১৬,৭২,১৫৩ জন। মোট জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ জন। গতবারের থেকে এবার পাশের হার বেড়েছে ২.৬৫ সচিবালয়ে এসএসসি পরীক্ষার ফল নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১,৮১,১২৯ জন। জিপিএ 5 কমেছে ১,৪৪৯ জনের মধ্যে। এবার ছাত্রদের চেয়ে ফলাফলে ছাত্রীরা এগিয়ে। ছাত্রদের পাশের হার ৮১.৫৭%, আর ছাত্রীদের পাশের হার ৮৪.৪৭%। শিক্ষকরা বলছেন পাশের হার বেড়েছে, সে অনুযায়ী ফল ভালো হয়েছে। জিপিএ 5 কমে যাওয়া ছাড়া রেজাল্ট ভালো হয়েছে। ঢাকাতে গতবার বোধহয় 77, আমার যতদূর মনে হয় এখানে বোধহয় 89%-এর উপরে চলে আসছে, তো পাশের হারটা বেড়েছে। এবার যারা এসএসসি পাশ করলো করোনার পর, তারাই প্রথম পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন ফল তো ভালো হলো, সেই সঙ্গে এখন দেখার বিষয় এসব শিক্ষার্থীরা করোনার ঘাটতি কতটুকু কাটিয়ে উঠতে পেরেছে। এদিকে এবার প্রায় ৩,৪১,৪৪৪ শিক্ষার্থী ফেল করেছে। তারা কেন ফেল করেছে তা খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন শিক্ষা গবেষকরা। সেই সঙ্গে তাদের প্রতি সহনশীল আচরণের আহ্বানও তাদের। কেন এতজন পাশ করতে পারে না? আমরা কি কোনো গবেষণা করেছি? আমরা কি কোনো মেজার নিয়েছি যে কেন এই ফেলটা করছে, কেন তারা ফেল করবে? এই জায়গাগুলোতে আমাদের কাজ করার সুযোগ আছে। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ২,৯৬৮, আর শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ৫১টি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর সারা দেশের স্কুলে ছিল শিক্ষার্থীদের উল্লাস। তাদের সাথে উদযাপনে যোগদান শিক্ষক এবং অভিভাবকরাও। অনেক স্কুলে বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ গানে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। এদিকে কাঙ্ক্ষিত ফলাফল যাদের হয়নি তাদের হতাশ না হয়ে আগামীতে ভালো করার পরামর্শ শিক্ষকদের। রোববার সকাল থেকেই রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি। বেলা 11:30টার দিকে ফল প্রকাশের পর আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফলাফলে বাদ্যযন্ত্র বাজিয়ে
নেচে গেয়ে উদযাপন করে পরীক্ষায় উত্তীর্ণরা। তাদের উদযাপনে সামিল হন শিক্ষক অভিভাবকেরাও। এমন চিত্র দেখা যায় দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। স্কুল জীবন শেষে ভবিষ্যতের স্বপ্ন ছাত্রছাত্রীদের চোখে। এই পথ চলায় শিক্ষকের পাশাপাশি বাবা মায়ের সহায়তার কথাও উঠে আসে। আমাদের 10 বছরের কষ্টের ফল আজকে আমরা পেয়েছি। অবশ্যই আমাদের যেমন ছাত্রদের কষ্ট ছিল, তেমনি আমাদের পিতামাতার অনেক কষ্ট ছিল। আমি যতটা খুশি তার চেয়েও বেশি ওরা খুশি, এই জন্য আনা যে মা বাবা আসবে আমার সাথে, আমার আনন্দের দিনটা একসাথে আমরা উপভোগ করব। 10 বছরের সাধনার পর যখন নিজের কাঙ্ক্ষিত ফলটা পাই তখন অবশ্যই ভালো লাগার কথা। সন্তানের ভালো ফলাফলে গর্বিত অভিভাবকেরা ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশার কথা জানান। প্রতিটা বাবা মাই তার সন্তানের জন্য শ্রম দেয়। প্রতিটা বাবা মাই চায় যে তার মেয়ে পরিপূর্ণ রেজাল্টটা করুক, এটা আমাদের চাওয়া। আমাকে একটা বড় একটা গিফট দিল সে, আর আরেকটা কথা হলো তুমি জিতে গেলে আমি জিতে যাই, এটাই সব থেকে বড় পাওয়া। খুবই খুশি, আমার ছেলে এবার জিপি5 পেল কলেজের স্কুল থেকে। এদিকে কাঙ্ক্ষিত ফল যাদের হয়নি তাদের হতাশ না হয়ে ধৈর্যের সাথে আগামীতে চেষ্টার পরামর্শ শিক্ষকদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসিতে ছেলেরা সংখ্যায় কেন কম, ফলাফলে কেন পিছিয়ে, বোর্ড প্রধানদের তা খুঁজে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ গণভবনে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হলে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের নানা উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীর সংখ্যা ও সারা দেশে সাক্ষরতার হার বেড়েছে। গত 15 ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে প্রকাশিত হল ফল। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার শিক্ষায় ব্যয় নয়, বিনিয়োগ করে। সরকারের লক্ষ্য শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, উপযুক্ত পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করে তোলা। শিক্ষাক্ষেত্রে একটা আমি মনে করি যে ডিসিপ্লিন ফিরিয়ে আনা এবং শিক্ষার পরিবেশ তৈরি করা এবং ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা, এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে সাথে অভিভাবকবৃন্দেরও, তাদেরও একটা আকাঙ্ক্ষা থাকবে যে তাদের ছেলে মেয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। আজকের শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে গড়ে উঠবে বলেও প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী। আমরা স্মার্ট বাংলাদেশ করবো। স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আজকে ছেলেমেয়েরাই তো সামনে সেই স্মার্ট সিটিজেন হবে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বিশ্বমানের শিক্ষায় গুরুত্ব দেন সরকার প্রধান। কারিগরি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, অর্থাৎ সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। পরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় মেধা ও মনন বিকাশে সুযোগ সৃষ্টি করা হচ্ছে, এতে পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা ব্যবস্থায়। আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন কি হিসেবে কম, এটা বোধহয় আমাদের একটু দেখতে হবে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 জানুয়ারি নির্বাচনের রাজনৈতিক সংকট আরো গভীর হয়েছে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো অদৃশ্য শক্তি নয়, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার চালাচ্ছে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপির আদর্শিক চরিত্র। 6.5 মাস পর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন তিনি। বিএনপি মহাসচিবের অভিযোগ, পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। আর্থিক খাতে বেশি দুর্নীতি দাবি করে তিনি বলেন, একটি নতুন লুটেরা শ্রেণী তৈরি হয়েছে যারা সরকারকে ক্ষমতায় থাকতে সহায়তা করছে। মূলত 7 জানুয়ারি নির্বাচনে এই সংকট আরও গভীর হয়েছে। উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরও গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে, সরকারের সংকট আরও গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং নির্বাচন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না।
অন্যদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কোনো অদৃশ্য শক্তি নয়, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে সরকার চালাচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশে সরকার পরিচালনা করছে জনগণের দ্বারা নির্বাচিত সরকার। অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা তো বিএনপির আদর্শিক চরিত্র। বিএনপির সময় অদৃশ্য অপশক্তি, বিকল্প পাওয়ার সেন্টার, হাওয়া ভবন সরকার পরিচালনা করত। বিএনপি অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল জানে বলেও অভিযোগ তার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিসা ইস্যুর মেয়াদ শনিবার শেষ হলেও ভিসা পায়নি 11,000-এর বেশি হজযাত্রী। তবে হজ এজেন্সিদের সংগঠন হাব বলছে, সৌদি আরব সময় না বাড়ালেও ই ভিসা পদ্ধতি চালু রয়েছে। আর ধর্ম মন্ত্রণালয় বলছে, নিবন্ধন করা সবাই সৌদি আরব যেতে পারবেন। হজ চুক্তি অনুযায়ী 29 এপ্রিলের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করতে বলেছিল সৌদি আরব, কিন্তু বাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক কাজ শেষ না হয় মেয়াদ বাড়ানো হয় আরও 2 দফা। সবশেষ শনিবার ভিসা ইস্যুর সময় শেষ হলেও 11,000-এর বেশি হজযাত্রী ভিসা পাননি। এরই মধ্যে সময় বাড়ানোর আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। তারা আশা করছে নিবন্ধন করা সবাই হজে যেতে পারবেন। 83,711 জনের ইনরোলমেন্ট করা আছে ভিসা সিস্টেম। এখন শুধুমাত্র সাবমিট করলে হয়ে যাবে। আমরা এই সংখ্যা উল্লেখ করেই তাদেরকে জানিয়েছি এবং তাদের কাছে বিষয়টা বিবেচনাধীন আছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এটা জানতে পারবো। আমরা কোনো অনিশ্চয়তা এই কারণে চিন্তা করছি না, কারণ যেহেতু সৌদি সরকারের কাছে এবং সৌদি ইহজ সিস্টেমে আমাদের ইনরোল করা আছে এবং এই সংখ্যা জানিয়েই তাদেরকে বলা আছে। এখনও ভিসা না পাওয়া বেশিরভাগই বেসরকারি হজযাত্রী। এজেন্সিদের সংগঠন হাব বলছে, সৌদি আরব সময় না বাড়ালেও ই ভিসা পদ্ধতি চালু রয়েছে, তাই চাইলেই ভিসা করতে পারছে এজেন্সিগুলো। অন্যান্য বছর কিন্তু হজ ফ্লাইট শেষ হওয়ার 1 সপ্তাহ আগ পর্যন্ত ভিসা ইস্যু চলমান থাকে। এবছর হয়তো একটু আগে বন্ধ করার একটা সিদ্ধান্ত নিয়েছিল সৌদি সরকার, তবে এখনো এই ভিসা আর সিস্টেমটি কিন্তু চালু আছে। ভিসা ইস্যু হচ্ছে, এটা বন্ধ হয় নাই। সো আমাদের ভিসা করতে কোনো সমস্যা নাই। আর ভিসা আমরা বাংলাদেশ অন্যান্য দেশ থেকে এগিয়ে আছে। ইন্ডিয়া, পাকিস্তান থেকে আমরা আরো ভিসার সংখ্যা, ইস্যুর সংখ্যা এগিয়ে আছি। 9 মে থেকে রোববার দুপুর পর্যন্ত 28টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন 11,017 যাত্রী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যানজট কমাতে মহাখালী থেকে কাকলী পর্যন্ত দূরপাল্লার বাসে যাত্রী তোলা বন্ধ। সড়কের এই অংশে গাড়ি চলছে গেট লক পদ্ধতিতে। এই নিয়ম মেনে চলতে ট্রাফিক বিভাগের সঙ্গে একমত হয়েছে মালিক সমিতি। তারপরও কেউ যেখানে সেখানে বাস থামালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। মহাখালী বাস টার্মিনাল দিনরাত 24 ঘন্টাই প্রায় অবরুদ্ধ থাকছে সড়ক। দূরপাল্লার বাসে যেখানে সেখানে যাত্রী ওঠানো থেকে শুরু করে সড়কে রাখা হয় গাড়ি। এই সংকট থেকে বেরিয়ে আসতে টার্মিনাল ঘিরে নতুন উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ। সড়কে শৃঙ্খলা ফেরাতে মহাখালী থেকে কাকলী পর্যন্ত বন্ধ করা হয়েছে আন্তঃজেলার যাত্রী ওঠানো, আর এই নিয়ম না মানলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। মহাখালী বাস টার্মিনাল থেকে যেই সমস্ত গাড়িগুলো ছেড়ে আছে সেগুলো সেখান থেকে তারা যাত্রী সংখ্যা কাউন্ট করে সেগুলোকে এক ধরনের ওখান থেকে গেট বন্ধ করে এসে কাকলীতে এসে তারা আবার রিচেক করবে, মিলিয়ে নেবে। শুধুমাত্র এইটুকুর মতো তো যানজট হয় না, যানজট ঢাকা শহর ভিত্তিক সমস্ত জায়গায় হয়। তবে আমাদের এরিয়াতে আমরা যাতে যানজট না হয় সেই চেষ্টাটা আমরা করতেছি। এর আগেও যানজট নিরসনে নানা সময় নানা উদ্যোগ নিয়েছে পুলিশ ও নগর কর্তৃপক্ষ, তবে শেষ পর্যন্ত মেলেনি তেমন কোনো সাফল্য। কিন্তু এবারের উদ্যোগ কাজে আসবে বলে আশ্বস্ত করেছে পরিবহন সমিতি। অতীতে একবার চেকপোস্ট এরকম আমরা স্থাপন করছিলাম, ফলশ্রুতিতে এই এলাকায় যানজট অধিকাংশে কমে আসছিল, যেটাও ছিল এটা খুব স্বাভাবিক। নতুন এই সিদ্ধান্ত মেনে চলার কথা জানিয়েছেন চালক, শ্রমিক এবং যাত্রীরাও। যে জায়গায় যাত্রী স্টপেজ আছে ওই জায়গায় একমাত্র ব্রেক করার নিয়ম আছে, তাছাড়া কোনো নিয়ম নেই। এই পর্যন্ত আমাদের এখানে গেট লোক আসবো, তাতে আমাদেরও সুবিধা, যাত্রীদেরও সুবিধা। যাত্রীরা কাউন্টারে উঠবে, যাত্রীর কোনো হয়রানি হবে না। রাস্তাঘাটে যাত্রী ওঠা সমস্যা, নির্দিষ্ট স্থান থেকে উঠলে নিরাপদ, অনেকটা নিরাপদ। রাজধানীর ব্যস্ততম এলাকার একটি মহাখালী,
এখানকার টার্মিনাল এলাকায় যানজট তৈরি হলে এর প্রভাব পড়ে পুরো বিমানবন্দর সড়কে। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। অসুস্থ রোগী নিয়ে আটকে পড়লেও কোনো সহযোগিতা করেনি হাসপাতালের কর্মীরা, বরং বারবার ফোন দিয়ে দুর্ব্যবহার করেন তারা। এক পর্যায়ে 999-এ কল করলে 45 মিনিট পরে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরই মধ্যে মারা যান ওই রোগী। গাজীপুরের কাপাসিয়ার রানীগঞ্জ বাড়িগাঁও গ্রামের মমতাজ বেগম বুকে ব্যথা হওয়ায় রোববার সকালে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে নেওয়া হয়। মেডিসিন বিভাগে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষায় তার হার্টের সমস্যা ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে 11 তলার ওই ওয়ার্ড থেকে পাঠানো হয় 4 তলার হৃদরোগ বিভাগে। এ সময় 9 তলায় পৌঁছালে হঠাৎ লিফটটি বন্ধ হয়ে যায়। স্বজনরা জানান লিফটের দায়িত্ব থাকা 3 জনকে ফোন দেওয়া হলেও কোনো সহযোগিতা পাননি। উল্টো বারবার ফোন দেওয়ায় দুর্ব্যবহার করেন তারা। পরে 999-এ কল করলে 45 মিনিট পর তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর মধ্যে মারা যান মমতাজ বেগম। হেরা কি করছে একটু দেখা আবার তালা লাগাই থুইয়া চলে গেছে। এখন 40 মিনিট পার হয়ে গেছে, আর কোনো খবর নাই। তারপরে 40 মিনিট আমার মায়ের বাচ্চা আছে, তারপর লাস্টে একবারে মারা গেছে এবং লাস্টে ওই ফাঁক দিয়েই কিন্তু আমরা বের হইছি। আমরা লিফটে রাখা চাই 3 জনকে আমরা ফোন দিছি, তার আমাদের সাথে এতই খারাপ ব্যবহার করছে যেমন হয় বাইরে থাকলে আমাদেরকে মারতো। যান্ত্রিক ত্রুটির কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানান লিফটে আটকে থাকা সবাই সুস্থ থাকলেও একজন মারা যাওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রোগীর সাথে সবাই সুস্থ আছেন, কিন্তু যেহেতু হার্টের রোগী হয়তোবা আরেকটু তাড়াতাড়ি নিতে পারলে রোগীটা বাঁচতেও পারত। বিষয়টি তদন্ত হবে এবং রোগীকে সঠিক সময়ে সেই ত্রুটি মুক্ত করে বের করতে পেরেছিল না সেটাও এই তদন্তে দেখা হবে। এর আগে গত শুক্রবার 12 তলায় দেয়ালের ফাঁকা স্থান দিয়ে নিচে 10 তলায় পড়ে মারা যান চিকিৎসাধীন জিল্লুর রহমান নামে এক রোগী। এ ঘটনাতেও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেন স্বজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদক মামলায় অর্থের বিনিময়ে অন্য আসামির জেল খাটার ঘটনায় যুবলীগ নেতা নাজমুল হাসানকে 24 ঘন্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি আশরাফুল কামালের একক বেঞ্চ এই আদেশ দেন। প্রতারণার বিষয়টি আদালতের নজরে আসায় নাজমুলকে এখন যে কোনো আইনি কার্যক্রম চালাতে হলে আত্মসমর্পণ করেই করতে হবে। মঙ্গলবার এ বিষয়ে পরবর্তী আদেশের দিন নির্ধারণ করেছে আদালত। এর আগে এই ঘটনায় সংশ্লিষ্ট বিচারক, আইনজীবী ও কারা কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করে হাইকোর্ট জানতে চায় কিভাবে একজনের পরিবর্তে অন্য আসামি জেলে ঢুকলেন। 2020 সালে মাদকের মামলায় পলাতক যুবলীগ নেতা নাজমুল হাসানের 7 বছরের কারাদণ্ড হয়। পরে জানা যায় এই পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করে যিনি জেল খাটছেন তার প্রকৃত নাম মিরাজুল ইসলাম। আদালত নির্দেশ দিয়েছিলেন জেলার সহ 4 জনকে লিখিতভাবে এফিডেভিট দেওয়ার জন্য, এবং নাজমুলও আজকে একটা এফিডেভিট দিয়েছেন এবং সেই এফিডেভিটে সে স্বীকার করেছেন সে 5/5/24-এর আগে নাকি সে সাজার বিষয়টা জানতোই না। আগামীকালকের মধ্যে প্রকৃত নাজমুল, যার 7 বছর সাজা হয়েছে, তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন এবং একই সাথে পরবর্তী একদিন পরে অর্থাৎ পরশুদিন পরবর্তী আদেশের জন্য রেখেছেন মামলাটি। প্রবাসীদের সংসার ভাঙা নিয়ে উদ্বেগ জানিয়েছে হাইকোর্ট। 2 বিচারপতির বেঞ্চ বলছেন এই সংকটে অনেকের জীবন নষ্ট হচ্ছে, পরিবারের মধ্যে আস্থার সংকট দেখা দিচ্ছে বলে মন্তব্য করেন তারা। রোববার এই সংক্রান্ত একটি পারিবারিক সমস্যার সমাধান করে এসব মন্তব্য করেন বিচারপতি কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াত। সৌদি প্রবাসী মঈন 2020 সালে বিয়ে করেন সুমনাকে। 3 মাস পর অন্তঃসত্ত্বা হন সুমনা, ফিরে আসেন বাংলাদেশে। কিন্তু সন্তান জন্মের 10 মাস পরে আরেকজনকে বিয়ে করেন তিনি। এতে অনিশ্চয়তায় পড়ে শিশুটির জীবন। শিশুটিকে মঈনের পরিবারকে দেখতেও দেয়া হয় না। এ অবস্থায় সন্তানের দায়িত্ব নিতে হাইকোর্টের দ্বারস্থ হন মঈন। তার পরিবারের দাবি তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন সুমনা। আমরা সাংবাদিক সম্মেলনে জানতে পারছি যে আমার ছেলের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। তখন দৌড়ায় গেলাম, গিয়ে দেখলাম যে বাচ্চাটা ফালায় রেখে মেয়ে চলে গেছে। তখন আমরা দেখতে দেন, এটা একটা কালচার হয়ে যাচ্ছে। আমরা এর সুবিচার চাই অবশ্যই, যেহেতু আমার ছেলের উপর হয়েছে, পরবর্তী যাতে অন্য ছেলেদের উপরে না হয় আমরা আশা ব্যক্ত করি। পাশাপাশি এর বিচার আমরা চাই। প্রবাসীদের সংসার ভাঙার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে বলে মনে করে আদালত। একে সামাজিক সংকট হিসেবে বিবেচনার তাগিদ দেওয়া হয়েছে। আপনারা এরকম যারা প্রবাসী তাদেরকে নিয়ে আমরা প্রায় সময় সবগুলো গল্প শুনি যে কখনো ওয়াইফ
দেশে থাকছেন কিন্তু প্রবাসীর সঙ্গে যথাযথভাবে সম্পর্ক মেনটেন করছেন না, অন্যদের সঙ্গে আরও সম্পর্কে জড়ায় যাচ্ছেন বা বিয়ে করছেন, এগুলো সামাজিক একটা অবক্ষয়, আমরা এগুলো দেখতে চাই না। শুনানি শেষে শিশুকে বাবা ও তার পরিবারকে দেখতে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। ক্ষেত্রে বলেছেন যে বাচ্চাকে দেখার ক্ষেত্রে যদি কোনো রকম বাধা না দেওয়া হয়, বাচ্চার পিতার পরিবারের যে কোনো সদস্য বা বাচ্চার পিতা আসলে যাতে সহজেই দেখতে পারেন, এবং যদি বাধা দেওয়া হয় তাহলে আগামী 3 মাস পরে যদি ইনফর্ম করা হয় বাচ্চার মায়ের কাছ থেকে নিয়ে আসা হবে। শুধু স্ত্রী নয়, প্রবাসে থাকা স্বামীর কারণেও অনেক সংসার ভাঙছে বলেও জানান আইনজীবীরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তার কাজ সহজ করতে চালু হলো ফুড ড্যাশবোর্ড কার্যক্রম। রোববার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় তিনি আরও বলেন, ড্যাশবোর্ডের মাধ্যমে দেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা সম্পর্কিত সব তথ্য রক্ষণাবেক্ষণ করা হবে। এতে যে কোনো জায়গা থেকে খাদ্য ব্যবস্থাপনার চিত্র সহজেই জানা যাবে। পাশাপাশি আলাদাভাবে জানা যাবে বিভাগ এবং জেলার চিত্র, যা গবেষণা এবং খাদ্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগবে। তথ্য নির্ভর সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এসডিজির লক্ষ্য পূরণ সহজ হবে বলেও জানান খাদ্য সচিব। অবশেষে স্বজনকে খুঁজে পেল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে থাকা শিশুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত বোনকে দেখে সিলেট থেকে ছুটে আসেন তার ভাই। তবে 15 মাসের শিশুটিকে নিয়ে পড়েছেন বিপাকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, শিশুটি তার মামাকে চিনতে না পারায় হস্তান্তর প্রক্রিয়া চলছে আইনগতভাবে। গত 10 মে ভোরে রক্তাক্ত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে অজ্ঞাত পরিচয়ে ভর্তি করা হয় এক মা ও তার শিশু সন্তানকে। পরদিন মায়ের মৃত্যু হলে পরিচয়হীন শিশুটির ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 3 দিন পর শিশুটির মামা সিলেট থেকে আসেন ময়মনসিংহে। জানান, প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর 3 বছর আগে অভিমানে বাড়ি ছাড়েন বোন জায়েদা। মাঝে মধ্যে কথা হলেও দ্বিতীয় বিয়ের কোনো তথ্য জানতেন না তারা। তারপরে আমি বিদেশ চলে যাই, তারপরে বোনটা মনে করেন ঢাকা শহরে আসা করে চাকরির জন্য। হাসপাতালে আসার পর 15 মাসের শিশুটিকে বুকে তুলে নেন মামা, কিন্তু অপরিচিত হওয়ায় তার কাছে যাচ্ছে না শিশুটি। হাসপাতালের তত্ত্বাবধানে থাকা শিশুটিকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে আইনগতভাবে। পরশুদিন রাতের বাচ্চার মা মারা গেছে, তারপরে বাচ্চাটা এখানেই আছে এবং বাচ্চারা আমাদের এখানে যে নার্সিং ইনচার্জ ছিল তার দায়িত্বেই ছিল, এবং তার সাথে সাথে আরও যারা, যেহেতু এটা একটা মানবিক ব্যাপার, আরও যে রুগী যারা আশেপাশে ছিল তারা বাচ্চাটার যত্ন নিয়েছে। লিগ্যাল গার্জিয়ান না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তায়, আমাদের তত্ত্বাবধানে, আমাদের যত্নে, আমাদের চিকিৎসায় বাচ্চা থাকবে। বাচ্চাটির পরিচয় মেলায় খুশি পরিচর্যাকারী রোগী ও নার্সরা। মাহারা শিশুটি স্বজনদের কাছে বড় হবে আশা সবার। আমরা সবাই তারে অন্যভাবে রাখছি, রাখার পরে এখন ওনার মা, ওই মামা, আরো কে কে আসছে। বাচ্চাটাকে আমি মনে করি তার সঠিক আত্মীয়র কাছে যদি পৌঁছায় দেওয়া যেত তাহলে বাচ্চার জীবনটা বাঁচত। নার্সেরাও দেখছে, ওরাও খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি, ডাক্তাররাও খুশি হয়েছে, হ্যাঁ পরিবারটা ফিরে পেয়েছে। মা ও সন্তান কিভাবে আহত হয়েছিলেন তা নিয়ে আছে ধোঁয়াশা। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে ভালুকা থানায় মামলার পর তদন্তে নেমেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মায়েদের যেন বৃদ্ধাশ্রমে থাকতে না হয়, তাদের রাখতে হবে শ্রদ্ধা ভালোবাসায়। সবার প্রতি এমন আহ্বান জানিয়েছেন গর্ভবতী মা সম্মানপ্রাপ্তদের সন্তানেরা। বিশ্ব মা দিবস উপলক্ষে দুপুরে রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন হলে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা। এতে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, নিজের মা ও দেশের প্রতি ভালোবাসা বাড়াতে হবে। সন্তানের যে কোনো সাফল্যেই খুশি হন মা, আর সেই সন্তানের জন্য যখন বিশেষ সম্মাননা পান তখন আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। ছেলে মেয়ের বিশেষ কৃতিত্বের জন্য রোববার 11 জন মাকে সম্মাননা দিল ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। আমার বেশিরভাগটাই ছিল বাচ্চাদের প্রতি কেমনে ওদের লেখাপড়া শেখাবো। ছেলের জিতলে মার জিত হয়। বিশ্ব মা দিবসে গর্বিণী মা 2024 সম্মাননার এই আয়োজনে মা ও সন্তানের চোখে মুখে দেখা গেছে খুশির ঝিলিক। আনন্দ অশ্রুতে ভেসেছেন কেউ কেউ। পৃথিবীতে অনেক কিছু অর্জন পাবেন, কিন্তু মাকে জড়িয়ে ধরে যদি ভালোবাসি কথাটা বলতে না পারেন তাহলে আপনি জীবনে কিছুই না। আমার আম্মু যত কষ্ট করেছে সেটা আমি কোনো না কোনো ভাবে তাকে ফেরত দিতে পারবো, হয়তো পারবো না, এটা বলার জন্য বলা। আমাদের এই যে কি ওল্ড হোম, যার সন্তান সন্ততি নাই সেটা হতে পারে, দেখার কেউ নাই, কিন্তু সমাজের সন্তানরা প্রতিষ্ঠিত,
ওই কনসেপ্ট ওয়েস্টার্ন কালচার আর বাঙালি আমাদের কালচার কিন্তু এক না। মা দিবস আমাদের কিন্তু প্রতিদিনই মা দিবস। অদম্য মেধাবী সন্তান সহ 11 ক্যাটাগরিতে 2014 সাল থেকে মায়েদের এই সম্মাননা দিয়ে আসছে ইউনিভার্সাল মেডিকেল। মানে এটি আমার জন্য অনেক বড় একটি ব্যাপার যে একটি হাসপাতাল কর্তৃক আয়োজিত গণবিনিময় অনুষ্ঠানকে ঘিরে এত উল্লাস, এত অভিব্যক্তি, এটি আমাদেরকে সামনে এগিয়ে চলার জন্য আরো অনুপ্রাণিত করবে। পারিবারিক বন্ধন দৃঢ় করার তাগিদ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, সন্তানের কাছে প্রতিটি দিনই হোক মা দিবস। একত্রে বাবা মার সাথে বসে খাবে, এটা বোধহয় আমাদের পরিবারে এখন থাকছে না। ওই সন্তানরা রুমে বসে খাচ্ছে, লেখাপড়া করুক, টিভি দেখুক বা মোবাইল দেখুক, দেখছে। এইটার থেকে একটু বের হয়ে আসে। অনুষ্ঠানে গর্ভিণী মায়েদের সম্মাননা ক্রেস্ট, মেডেল, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার কার্ড সহ উপহার সামগ্রী দেয়া হয় ইউনিভার্সাল মেডিকেলের পক্ষ থেকে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।